হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো 29/9/2022, এই যে 29/9/2022 আমরা করাচ্ছি হচ্ছে থার্ড শিফট। ঠিক আছে, তো নিজেরা অ্যান্সার দেওয়ার ট্রাই করো। তোমরা যে ভিডিও থাম্বনেল আছে তাতে তোমাদের প্রত্যেকটা শিফটের নাম লেখা থাকে, কোন শিফট এবং ওই দিন তারিখটা কত ছিল। ঠিক আছে, তো চলো অ্যান্সার দাও। 29/9/2022 থার্ড শিফটের সলিউশন আমরা করাচ্ছি, যেটা তোমাদের 5:30 থেকে 6টা, মানে 5টা থেকে 6:30 এইটাই ছিল। দেখো কি বলেছে দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রফল এ বিশিষ্ট একটি উপাদানের রোধ হচ্ছে আর। মানে বলতে চেয়েছে দৈর্ঘ্য কিছু আছে এবং তার প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ অর্থাৎ ক্রস সেকশন, তার যে ক্ষেত্রফল সেটা আমাদের কত বলেছে, এ বলেছে, এবং এই উপাদানটার রোধ হচ্ছে আর বলেছে। মানে একটা মেটেরিয়াল দেওয়া রয়েছে, তার দৈর্ঘ্য হচ্ছে সামথিং, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ এবং এর রোধ কত, আর। তো যদি একই রোধ আর উৎপন্ন করার জন্য দৈর্ঘ্য 3 গুণ করা হয়, তবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এর কী পরিবর্তন হবে, অর্থাৎ এতে কত পরিবর্তন হবে। অ্যান্সার দাও নিজেরা, গুলিয়ে যাচ্ছে তাই না? ওই জন্য বারবার বলি, খাতায় রেখো না, মাথায় রাখো। অনেকবার বলেছি যে কনসেপ্টকে খাতায় রাখতে নেই, মাথায় রাখতে হয়। তোমরা ক্লাস দেখার আগে ক্লাস টুকতে আরম্ভ করো, মাথায় তো পরে ঢুকবে, আগে তো লিখি। দিস ইজ দ্য রং প্রসেস। আগে মাথায় ঢোকাও, তারপরে খাতায় লিখো। অ্যান্সার হচ্ছে এইটা। দেখো এটা আমি পেডেও করিয়েছি তোমাদের, তোমরা যদি পেডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তো জানোই, আর ফ্রিতেও অনেকবার করানো আছে সত্যি কথা বলতে। তো আমরা জানি, আচ্ছা আমরা কি জানি, আমরা জানি যে আর রোধ, আর এর যে ভ্যালু হয়, কালো নিলাম, ঠিক আছে। তো আর এর যে ভ্যালু হয় সেটা আমাদের কি হয়, রো ইন্টু এল বাই হচ্ছে এ, এই হচ্ছে আমাদের হয় আর এর যে মান, সেটা কি হয়, রো ইন্টু এল বাই এ। এই রো কি, রো হচ্ছে তোমাদের রেজিস্টিভিটি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের রেজিস্টিভিটির চিহ্ন। এইটাই বেসিক্যালি রোধের ফর্মুলা। অ্যাকচুয়াল রোধের ফর্মুলা কিন্তু এইটা। তোমরা বলো স্যার আর ইকুয়াল টু তো ভি বাই আই হয়, ওটা ভি এবং আই এর রেসপেক্টে। ঠিক আছে, এটা হচ্ছে যখন তোমার রোধাঙ্ক দেওয়া থাকবে, লেন্থ এবং এরিয়া দেওয়া থাকবে, তখন এভাবেও আমরা রোধকে লিখতে পারি। ঠিক আছে, আমরা এভাবেও কী করতে পারি, রোধকে লিখতে পারি। ক্লিয়ার হলো আশা করি। এবার এখানে কি বলেছে দেখো, এইটা হচ্ছে ছিল, এইটা বেসিক্যালি ছিল। আমরা এই যে দৈর্ঘ্যকে আমরা এল ধরে নিচ্ছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে এখানে এ বলাই আছে, আমিও এ লিখেছি। ঠিক আছে, আর এই যে রো, এটা মানে হচ্ছে রোধাঙ্ক, এটা একটা গ্রিক লেটার, এর নাম হচ্ছে কি, রোধাঙ্ক। ঠিক আছে, এবার দেখো পরের বারও সেম আমাদের আর চাই, বলেছে একই রোধ চাই, তার মানে সেম পরের বার আর হবে। মনে রাখবে রোধাঙ্ক চেঞ্জ হয় না, রোধাঙ্ক হচ্ছে যে মেটেরিয়াল নিচ্ছ তার ব্যক্তিগত সম্পত্তি। সো রোধাঙ্ক চেঞ্জ হবে না, এর এদিক ওদিক চেঞ্জ করতে পারে, লেন্থ এরিয়া এসব চেঞ্জ করতে পারে, কিন্তু রোধাঙ্ক এদের উপর নির্ভর করে না। সো রোধাঙ্ক চেঞ্জ হয় না, তো রোধাঙ্কই থাকবে। লেন্থ কি বলেছে দেখো, লেন্থ বলছে 3 গুণ করা হচ্ছে। ঠিক আছে, লেন্থ তোমাকে 3 গুণ করা হচ্ছে, তাহলে তুমি বলো এই জায়গায় যদি আমি এরিয়াও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও 3 গুণ করে দিই, তাহলে 3 কেটে যাবে, গিয়ে আমার আগের ভ্যালুতে পৌঁছে যাবে। এখানে তো সেটাই বলেছে, রোধ আমাকে একই রাখতে হবে। তার মানে কি, লেন্থ যখন 3 গুণ করছি, এরিয়াকেও আমাকে কী করতে হবে, 3 করতে হবে, নইলে তো এই দুটোকে কাটবে না। যেই এটা কেটে যাবে, তখন তো আমরা আবার আগের ভ্যালু পেয়ে যাবো। আগের ভ্যালুই তো রাখতে চাইছে রে বাবা, বোঝাতে পারছি? তার মানে যখন তুমি লেন্থ 3 গুণ করবে, তখন ক্রস সেকশনের এরিয়াকেও তোমাকে 3 গুণ করতে হবে, যাতে উভয়কে ক্যান্সেল করতে পারে, যাতে আগেরটা আবার ফিরে যাওয়া যেতে পারে। ওই জন্য এখানে বলেছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কী হবে, 3 গুণ হবে। এর উপরে বাঘা অঙ্ক হয়। আমি তোমাদের আবারও বলবো, যদি তোমরা এই ধরনের সেট প্র্যাকটিস করতে চাও, দেখো প্রিভিয়াস ইয়ার আমি তোমাদের ফ্রিতেই করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস ভালো করে বোঝো, এই ধরনের কোশ্চেন্স যখন আমরা বানাবো তখন এফর্ট দিতে হয়। ঠিক আছে, ভ্যালু নির্বাচন করতে হয়, এফর্ট দিতে হয়। এবং এই ধরনের কোশ্চেন ছাড়াও এক ধরনের কোশ্চেন বানানো যায়, যেমন আর এর ভ্যালু কিন্তু ভি বাই আই দিয়ে রিপ্রেজেন্ট করানো যায়। তো ভি এবং আই দিয়ে এই ফর্মুলায় ফেলে সেটাকে আবার অঙ্ক হিসেবে দেওয়া যেতে পারে। এরকম বিভিন্ন টাইপের ম্যাথ হয়, নিউমেরিক্যালস হয়। তো তোমরা যদি চাও সেগুলো প্র্যাকটিস করতে, এখনও শুরু হয়নি, এটা ভালো জিনিস। এবার শুরু হবে, তোমাদের 5 তারিখ থেকে মক টেস্ট আসতে আরম্ভ করবে, কারণ আমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টার প্রায় খতম, লাস্টের দিকে ছোট্ট একটা পার্ট বাকি আছে, সেটা করে দিলে হয়ে যাবে। বাট এই পার্ট করানো হয়ে গেছে তোমাদের পেডে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, 8670838797। আমরা এই টাইপের জিনিসপত্র সব প্র্যাকটিস করাবো। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন বলছে, জিঙ্ক থেকে জিঙ্ক আয়নের গঠন কারণ কি? সেটা কি আদ্র বিশ্লেষণ, নাকি সংযোজন বিক্রিয়া, নাকি জারণ, নাকি বিজারণ?
দেখো জারণ আর বিজারণের মধ্যে যে কোনো একটা এটুকু আমরা শিওর, কারণ জিঙ্ক থেকে জিঙ্ক আয়রন ডেফিনেটলি ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন বর্জনের মাধ্যমে হবে। আমরা জানি যে জিঙ্ক একটা ধাতু, পয়েন্ট টু বি নোটেড। আমরা কি জানি? আমরা জানি জিঙ্ক একটা ধাতু, আর ধাতুগুলো নর্মালি কী করে? ইলেকট্রন প্রদান করে বা ইলেকট্রন দেয়। আর ধাতুগুলো যখন ইলেকট্রন দেয়, ইলেকট্রন দেওয়াকে আমরা কি বলি? আমরা বলি জারণ। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ হোয়াট? কারেক্ট অ্যান্সার হবে এখানে জারণ। দেখো ইজিলি আমরা কিন্তু করতে পারি। অ্যান্সার দেখে নাও, জারণ। ঠিক আছে, মনে রাখবে ধাতুগুলো হচ্ছে গিভার অফ or ডোনেটর অফ হোয়াট? ইলেকট্রন। ইলেকট্রন প্রদান করে বা দেয়। যে কোনো ধাতুকে তুমি তুলে নাও, দেখবে ইলেকট্রন দেবে। আর ইলেকট্রন দেওয়াকে মানে ইলেকট্রন দেওয়া মানে ইলেকট্রন লুজ করা, ইলেকট্রন হারানো। ইলেকট্রন হারানো বা দেওয়া বা ছেড়ে দেওয়া, ত্যাগ করা, এদেরকে আমরা কি বলি? বা ত্যাগ করা, এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে জারণ। ঠিক আছে, মনে রাখবি ইলেকট্রন দেওয়াকে আমরা জারণ বলি, ইলেকট্রন নেওয়াকে আমরা ডেফিনেটলি উল্টোটা অর্থাৎ বিজারণ বলবো। ওকে, অধাতুগুলোর ইলেকট্রন প্রদান করে আয়নে ধাতুগুলো ইলেকট্রন প্রদান করে আয়নে কনভার্ট হয়, আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, এবং এর ফলে অধাতব আয়ন তৈরি হয়। ঠিক আছে, এর ফলে কী হয়? অধাতব আয়ন তৈরি হয়। এখন তোমাদের তো পর্যায় সারণী তোমরা বলেছো বাদ গেছে, সো পর্যায় সারণী আমি তো পড়াবো না, তাহলে বুঝিয়ে দিতাম যে কেন কিভাবে এখানে এটা তৈরি হচ্ছে, ব্যাপারটা তৈরি হয়। ঠিক আছে, এটাকে আমরা বলছি অক্সিডেশন। দিস ইজ কল অক্সিডেশন অ্যান্ড দিস ইজ রিডাকশন। ঠিক আছে, বলে বুঝিয়ে দেওয়া যায়। আচ্ছা, আরেকটা জিনিস তো লিখিয়ে দিই যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিঙ্ক আয়নের গঠন কী হবে। সেটা হচ্ছে Zn2+। এই যে 2+, এটার মানে হচ্ছে দুটো ইলেকট্রন এখান থেকে বাইরে যাচ্ছে। কটা ইলেকট্রন বাইরে যাচ্ছে? দুটো ইলেকট্রন বাইরে যাচ্ছে। দুটো ইলেকট্রন বাইরে যাওয়া মানে নেগেটিভ চার্জ কী হচ্ছে? কমে যাচ্ছে। তার মানে জিঙ্কে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, ওই জন্য এখানে প্লাস লেখা হয়। ঠিক আছে, নর্মালি আমরা পিরিয়ডিক টেবিলে যে ধাতু বা অধাতুগুলোকে পাই যাদের চিহ্ন দেওয়া থাকে, যাদের অ্যাটমিক নাম্বারও আমরা জানি, যেমন জিঙ্কের অ্যাটমিক নাম্বার কত? 30। ঠিক আছে, এটা ট্রানজিশনাল মেটাল, ডি ব্লকের মেটাল। জিঙ্কের অ্যাটমিক নাম্বার কত? 30। প্রবলেম হচ্ছে এই যে এলিমেন্টগুলো যেগুলো তোমাদের পর্যায় সারণীতে লেখা থাকে, সেগুলো কিন্তু নিউট্রাল হয়। নিউট্রাল মানে কি? যতগুলো ইলেকট্রন আছে ততগুলোই প্রোটন আছে, মানে প্লাস মাইনাসকে ক্যান্সেল করে জিরো করে রেখে দিয়েছে ওখানে চার্জ, ওখানে কোনো চার্জ নেই, ওই জন্য নিউট্রাল বলা হয়। কিন্তু যখন ওরা আয়রন তৈরি করছে, কী তৈরি করছে? আয়রন তৈরি করছে, তখন ওদের আইদার পজিটিভ চার্জ হয় অথবা নেগেটিভ চার্জ হয়। ধাতু, ফলে ওর মাথায় অলওয়েজ পজিটিভ চার্জ আসবে। অধাতু, ফলে ওর মাথায় অলওয়েজ নেগেটিভ চার্জ আসবে, আমরা জানি। ঠিক আছে, যে গ্রহণ করবে সে নেগেটিভ মেন্টালিটির মানুষ, সবসময় ন্যায় করে, আর যে দেয় সে ভালো মেন্টালিটির মানুষ, সবসময় পজিটিভ মেন্টালিটির মানুষ, ওই জন্য প্লাস বলতে পারো, পজিটিভে প্লাস। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? এভাবে তোমরা ভাবতে পারো। একটু দেখিয়ে দিতে ইচ্ছা করছে, কেন জানি না, এরকম খুঁতখুত করে তোমাদেরকে ভালো জিনিস শেখানোর। ঠিক আছে, ব্যাপার হচ্ছে জিঙ্কের যে অ্যাটমিক নাম্বার হয় সেটা হয় 30। লেখা কী করে হয় জানো? তোমরা যদি অ্যাটমিক কনফিগারেশনে পড়ে থাকো, তাহলে তোমরা জানো যে লেখা হয় এটা হচ্ছে 1s2, এটা হচ্ছে 2s2, এটা হচ্ছে 2p6, এটা হচ্ছে তোমাদের 3s2। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের 4s2, আচ্ছা সরি, এর মাঝখানে একটা আছে 3p6, 3p6, তারপর হচ্ছে তোমাদের 4s2, ইয়েস 4s2, তারপর তোমাদের 3d10। যোগ করো, 2 আর 2 4, 4 আর 6 10, আর 2 12, 12 হচ্ছে 18, 18 আর 2 20, 20 আর 10 হচ্ছে 30। তো জিঙ্কে অ্যাটমিক নাম্বার 30 এইভাবে বন্টন হয়। ঠিক আছে, সাবশেল অনুযায়ী আমরা বন্টন করেছি। ঠিক আছে, ওকে, এবার দেখ, মানে সরি, অরবিটাল অনুযায়ী বন্টন করেছি, নট সাবশেল। সাবশেল তো কে এলিমেন্ট, অরবিটাল অনুযায়ী বন্টন করা হয়েছে এখানে। ঠিক আছে, অরবিটাল অনুযায়ী। এবং দেখতে পাচ্ছ লাস্টে আমাদের এই যে দুটো ইলেকট্রন আছে না এইখানে, এই দুটো ইলেকট্রন বেরিয়ে যায়। এই যে 4s2, এইটার ইলেকট্রন বেরোয়, এইটার থেকে ইলেকট্রন বেরোয় না, কিন্তু এইটার থেকে ইলেকট্রন বেরোয়। কারণ কি? এই ইন্সপায়ার হয় কার দ্বারা? আর্গানের দ্বারা। আর্গান যে গ্যাস আছে, সেই যে নোবেল গ্যাস, সেই নোবেল গ্যাসের মতো এ কী করে, এর লাভ করতে চায়। ঠিক আছে, এবং আর্গানের জন্যই কিন্তু এ কিন্তু কী করে, দুটো ইলেকট্রন আর্গানের মতো কনফিগারেশন পেতে চায় বেসিক্যালি। ঠিক আছে, এবং এ কী করে, দুটো ইলেকট্রন ত্যাগ করতে চায়। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই হচ্ছে তোমাদের ব্যাপার। চলো নেক্সট, পরের প্রশ্ন। কিছু কিছু প্রশ্ন দেখে মনে হয় কি হট শিফট, আর কিছু কিছু প্রশ্ন দেখে মনে হয় কি বাচ্চাদের শিফট, তাই না? এটা যেমন দেখো,
মানুষের মধ্যে গ্লোমেরুলাস কোথায় পাওয়া যায়? আমরা সবাই জানি মানুষের মধ্যে গ্লোমেরুলাস কোথায় পাওয়া যায়। চলো দেখে নাও, বায়োম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, নিকট সংবর্ত নালিকা, দূর সংবর্ত নালিকা কোথায় পাওয়া যায়? সেখানেই পাওয়া যাবে। কারেক্ট অ্যান্সার কী হবে? বৃক্ক। ঠিক আছে, আমরা বৃক্কতেই কিন্তু গ্লোমেরুলাস পাই। তোমাদের যে পুরনো ওল্ড এনসিইআরটি আছে তাতে নেফ্রন বা গ্লোমেরুলাস নিয়ে তেমন কিছুই সত্যি কথা বলতে আলোচনা করা নেই। ঠিক আছে, তো একটু ভালো করে পড়ে রাখলে ভালো হয় আমি বলবো। মানে আউট অফ এনসিইআরটি কোশ্চেন্স কিন্তু এই রেচন থেকে এসছে অনেক। এখানে অ্যান্সার তোমাদের কী হবে? এই হচ্ছে গ্লোমেরুলাস। এখন যদি এখানে প্রশ্ন দিয়ে দিত যে গ্লোমেরুলাস কী, সেটা কিন্তু এক্স্যাক্টলি এনসিইআরটিতে লেখা নেই। ঠিক আছে, দেখো এই যে আমাদের নালিকার মতো ব্যাপারটা রয়েছে, এই যে পুরো যেখানে গঠন দেখতে পাচ্ছি এটাকে বলা হয় নেফ্রন, যেটা কি না আমাদের বৃক্কের মধ্যে অবস্থান করে। আমরা এটা মোটামুটি যারা পরীক্ষা দাও তারা সবাই জানো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নেফ্রন। ঠিক আছে, যেটা আমরা কোথায় পাই? মানুষের বৃক্কে পাই। এবার এই নেফ্রনের একদম ঠিক মাথায় তুমি দেখতে পাবে একটা কাপের মতো অংশ রয়েছে এবং যার মধ্যে কিছু রক্তবাহের ঝালক থাকে। এটা কি আমরা কি বলি? আমরা বলি গ্লোমেরুলাস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। বায়োম্যান্স ক্যাপসুলের ভেতরে এই ব্যাটা অবস্থান করে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? কি বলেছে? একটা বড়সড় বিবৃতি দিয়েছে, আমাদের কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিচক্ষণভাবে ব্যবহার করা উচিত। ডেফিনেটলি কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস যখন তুমি ব্যবহার করছো তখনও সাবধানতা অবলম্বন করা উচিত এবং এদের অপচয়ও নষ্ট করা উচিত, কারণ এগুলো কিন্তু লিমিটেড। ঠিক আছে, এগুলো কিন্তু আনলিমিটেড নয়, অবিরাম সম্পদ নয় এরা। ঠিক আছে, এরা কিন্তু লিমিটেড সম্পদ। নেক্সট হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস হলো জীবাশ্ম জ্বালানি। আমরা জানি যে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস কিন্তু জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, ইম্পর্টেন্ট এটা। নেক্সট কী বলছে? কোথায় পড়েছো? জৈব রসায়নে কিন্তু এই জীবাশ্ম জ্বালানির পার্টটা আছে। নেক্সট কী বলেছে দেখো, জীবাশ্ম জ্বালানি হলো এমন একটি প্রাকৃতিক সম্পদ যা নিঃশেষিত হবে না। এটা কিন্তু রং কথা, জীবাশ্ম জ্বালানি কিন্তু নিঃশেষিত হতে পারে। নেক্সট কী বলেছে দেখো, কোল টার, ইয়েস, কোল গ্যাস হলো কয়লার উপজাত দ্রব্য। এটাও ঠিক, কয়লা থেকে কিন্তু কোল টার, কোল গ্যাস ইত্যাদি পাওয়া যায়। তার মানে রং অ্যান্সার কোনটা হচ্ছে, সঠিক না কোনটা বার করতে বলেছিল। 3 নম্বরটা রং হচ্ছে। আমি এখানে অপশানগুলো তুলে দিয়েছিলাম, ওই জন্য এরকম বক্স দাগ পড়ে গেছে। চলো তোমাদের অপশানগুলো আবার ফেরত আনি। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ জীবাশ্ম জ্বালানি মানে এই যে কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, এরা কিন্তু ন্যাচুরাল গ্যাস। ঠিক আছে, এরা কিন্তু সবই কী হয়? এরা কিন্তু সব নিঃশেষিত সম্পদ হয়, এরা কিন্তু অবিরাম সম্পদ নয়। এই প্রথম স্টার্টিংয়ে আমি বলেছিলাম এরা একটা না একটা সময় নিঃশেষিত হয়ে যাবে। ওই জন্য এদের ব্যবহারের সময় একটু সাবধানতা অবলম্বন করা দরকার, যথেচ্ছভাবে ব্যবহার করা উচিত নয়। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী বলছে? একটি অবতল দর্পণের জন্য অসীমে স্থাপিত একটি বস্তুর জন্য প্রতিবিম্বের অবস্থান কী? অর্থাৎ কোথায় প্রতিবিম্ব উৎপন্ন হবে? দেখো আমরা সবাই জানি যে ফোকাসে বসালে অসীমে উৎপন্ন হয় আর অসীমে বসালে ফোকাসে উৎপন্ন হয়। তাহলে এখানে অসীমে বসাতে বলেছে, উৎপন্ন কোথায় হবে? ফোকাসে হবে। চলো দেখে নাও। ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমরা যখন মনে রাখবে এটা, যে যদি আমরা কোনো বস্তুকে অসীমে বসাই, অসীম মানে কি? ইনফিনিটি। অসীম বলতে কি বোঝায়? ইনফিনিটি। ঠিক আছে, যখন আমরা কোনো বস্তুকে অসীমে বসাই তখন সেটা ফোকাসে উৎপন্ন হয়। কোথায় উৎপন্ন হয়? ফোকাসে। ওকে, আর যখন কোনো বস্তুকে ফোকাসে বসাই তখন সেটা কোথায় উৎপন্ন হয়? অসীমে উৎপন্ন হয়। এই দুটো একে অপরের সঙ্গে ইন্টারচেঞ্জ অবস্থায় থাকে। যখন কোনো বস্তুকে আমরা সিতে বসাই, সি মানে কি? বক্রতা কেন্দ্র। সি মানে কি? বক্রতা কেন্দ্র। তখন মনে রাখবে সিতে বসালে সিতেই প্রতিবিম্ব পাওয়া যায়। যদি কোনো বস্তুকে সি এর ওপরে বসাও তাহলে তুমি জানবে সি এর ওপরই প্রতিবিম্ব পাওয়া যায়। আর একটা জিনিস মাথায় রাখবে, অবতল দর্পণে যে প্রতিবিম্ব সি এর ওপর উৎপন্ন হয় সেটা সম আকারের হয়। সম আকারের মানে কি? একই আকারের হয়। আমিও তোমাদের সাথে বারবার এই কথাগুলো বলি, তাতে কি হয়? আমারও রিপিটেশন হয়, রিভিশন হয়, তোমাদেরও রিপিটেশন রিভিশন হবে। ঠিক আছে, 1 2 হচ্ছে কেমন প্রতিবিম্ব উৎপন্ন হয়? আমরা জানি এখানে সৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়। সৎ প্রতিবিম্ব মানে উল্টো প্রতিবিম্ব উৎপন্ন হবে। অবতল দর্পণে কোথায় একমাত্র আমরা অসৎ প্রতিবিম্বকে পাই? যদি আমরা পি আর এফ এর মাঝখানে এই পজিশানে কোথাও বস্তুকে রেখে, মাঝখানে মানে মিডল পোর্শন বলিনি আমি, মাঝখানে মানে মাঝখানে কোথাও পি আর এফ এর মধ্যে থাকতে হবে, ব্যাস এই জায়গাতে রাখলেই কেবলমাত্র আমরা অসৎ প্রতিবিম্ব পাবো। হয়েছে ক্লিয়ার? ওকে, চলো নেক্সট পরেরটা। কি বলেছে দেখো, শ্রেণীতে যুক্ত, সম্ভবত ইয়েস, শ্রেণীতে যুক্ত দুটি রোধক R1 এবং R2 আছে যাদের নেট রোধ হচ্ছে 8 ওহম এবং সমান্তরালে তাদের নেট রোধ হচ্ছে 2 ওহম। তো কি বলেছে? পৃথকভাবে রোধক R1 এবং R2 এর মান যথাক্রমে কী কী হবে? ভালো প্রশ্ন।
ঠিক আছে, এ ধরনের প্রশ্ন করলেও না ভালো লাগে সত্যি কথা বলতে। তো চলো বলো নিজেরা। দেখো এক্সামিনে যদি চাইতেন না অপশান দিয়ে সলভ করতে পারতে, কিন্তু তুমি পারবে না, কারণ দেখো নেট রোধ যখন শ্রেণী বর্তনীতে হয় তখন কি ওদের যোগফলই হয়। তো 4 আর 4 যোগ করলেও 8 হয়, 6 আর 2 যোগ করলেও 8 হয়, 2 আর 6 যোগ করলেও 8 হয়, আর 8 আর 0 যোগ করলেও বেসিক্যালি 8ই হয়। ঠিক আছে, 0 ওহম মানে ওখানে কোনো রোধই নেই, তার মানে একটাই রোধ ওখানে কাজ করছে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস বলে দেখো সমান্তরালে তাদের নেট রোধ কত, 2 ওহম। ঠিক আছে, সমান্তরালে তাদের নেট রোধ কত, 2 ওহম। ঠিক আছে, একটা জিনিস ভালো করে দেখো, আমরা যদি 4 + 4 8 করি আর 4 + 4 8 করি, 4 × 4, তাহলে হচ্ছে না। 6 × 2 = 12, 6 + 2, তাও হচ্ছে না। আচ্ছা দেখো বলে দিই কী করছি, আমি বলে দিই তোমাদের, 1 মিনিট। অ্যান্সার দেখে নাও, ভালো প্রশ্ন। দেখো আমরা যখন R1 এবং R2কে, পয়েন্ট টু বি নোটেড, R1 এবং R2কে যখন আমরা নেট রোধ হিসেবে পাচ্ছি তখন সেটা হচ্ছে আমাদের 8। আর যখন R1 এবং R2কে, ঠিক আছে, R1 এবং R2কে যখন আমরা কি করছি, আমরা সমান্তরালে পাচ্ছি, তখন আমরা কি পাচ্ছি, নেট রোধ কত পাচ্ছি, আমাদের 2 পাচ্ছি। ঠিক আছে, তো মনে রাখবে সমান্তরালে যখন আমরা লিখি তখন এটা 1/, নেট রোধ লিখি, এই যে এইটা, কারণ এগুলোও সব 1/, হয়ে আছে, তো এদের যোগফলও 1/, হয়েই থাকবে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এখানে কী করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে R1 × R2, আর ওপরে আমরা কি লিখতে পারি, R1 + R2, এটা ভ্যালু কত হচ্ছে, 1/2 হচ্ছে। জিনিস ভালো করে দেখো, R1 এবং R2 এর যে ভ্যালু এখানে দেওয়া আছে কত, 8। দেখো না, R1 এবং R2 এর ভ্যালু কত দেওয়া আছে, 8। ঠিক আছে, এই আর R1 × R2 এটা দেওয়া আছে 1/2। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই 2 ওপরে চলে যাচ্ছে, তার মানে বেসিক্যালি কী হচ্ছে, 16 হচ্ছে, আর R1 × R2 আমাদের কী হয়ে যাচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে 16। তার মানে আমি এটাই তখন অপশান দিয়ে করার চেষ্টা করছিলাম, বাট ভাবলাম তোমাদেরকে বুঝিয়ে করাই, তাহলে আমাকে দুবার বলতে হবে না, এই আর কি ছোট্ট একটা ফাঁকিবাজি করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এইটা হচ্ছে আমাদের শ্রেণী বর্তনীতে হবে, আর এই যে একটা রামায়ণ করেছি এখানে, এটা হচ্ছে তোমাদের সমান্তরাল বর্তনীতে হবে। এইটুকু নলেজ তো সবারই আছে। যদি প্রথম যারা রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা নিচ্ছ, আমার কাছে এরকম অহরহ কলস আসে, যারা বলে স্যার আমরা প্রথমবার পরীক্ষা নিচ্ছি আর আমার দাদা চাকরি পেয়েছে বা আমার পাশের বাড়ির ছেলেটা চাকরি পেয়েছে, তো সে আমাকে WB এক্সামের কথা রেকমেন্ড করেছে, এক্সাম পোর্টালের কথা রেকমেন্ড করেছে। অ্যাকচুয়ালি একটা কথা বলি, 2018 সালে, এখন তো অনেক চ্যানেল তোমরা পাবে, 2018 সালে যখন আমি প্রথম রেলওয়ে পড়ানো শুরু করেছিলাম, এই কথাগুলো কিন্তু মিথ্যে নয়। যারা এখানে পুরনো যারা মেম্বার আছো, ঠিক আছে, 2018 গ্রুপ আমি একদিন চেক করছিলাম, সেখানে এখনও আমি দেখলাম 332 জন স্টুডেন্ট রয়েছে 2018 গ্রুপে এখনও। তুমি ভাবতে পারো 2018 গ্রুপ মানে কত বছর হয়ে গেছে, 2025 চলছে, 7 বছর হয়ে গেল। তার মানে আমাদের ভালো লাগে সেটা দেখে, এবং তারা অ্যাক্টিভ, সবচেয়ে বড় কথা এটাই খুব ভালো লাগে। তো এত দেখো মিথ্যে বলে লাভ হয় না কিছু, সত্যি কথা বলতে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ফলে তখন কিন্তু কোনো চ্যানেলই ছিল না যারা NCERT পড়াতো আর বাংলায় এই রেলের কম্পিটিশান জন্য পরীক্ষা দেওয়াতো। ঠিক আছে, বা আমরা যারা শুরু করেছিলাম প্রথম, গুটিগত ছিলই না বলতে গেলে, আমি ছিলাম আর একজন ছিল যিনি এখন আর করার না, যাই হোক। তো সেখান থেকে আমাদের উঠে আসার ফলে তখনকার যারা চাকরি পেয়েছে তারা রেকমেন্ড করে, আর এরা ফোন করে করে বলে যে স্যার নতুন স্টুডেন্ট কী করে করবো, যারা নতুন তাদের জন্য একটা কথা বলি, এটা বলতে কি কথাটা উঠলো আমার, তাদের আমি ফার্স্ট বলবো কনসেপ্ট ক্লিয়ার রাখাটা খুব জরুরি। ফিজিক্সে আমি আবারও বলবো, খাতায় না মাথায় রাখো, প্রথমে ব্যাপারটাকে বোঝো, বোঝার পরে খাতায় তোলো। আমি যখন বলছি তখন খাতায় টুকতে টুকতে যেও না, তাহলে কী হবে, যা বলছি সেটা মাথায় ঢুকবেই না, শুধু খাতায় লেখাটা থেকে যাবে, তাতে করে উন্নতি হয় না কিন্তু। ঠিক আছে, এইটা একটু মাথা থেকে কাজ করবে। তো এখানে কী বলেছে দেখো, এখানে বলেছে যে দুটো রোধক আছে R1 এবং R2, 8 এবং এই তোমার, আচ্ছা আমরা তো এখানে করেই ফেলি। এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, আচ্ছা এদের যোগফল হচ্ছে 8 হবে আর এদের গুণফল হচ্ছে 16 হবে, এই তো বলেছে। তাহলে দেখো 6 আর 2 এর গুণফল তো 16 নয়, সো কেটে দাও। 2 আর 6 এর গুণফল তো 16 নয়, সো কেটে দাও। তাহলে অ্যান্সার আমাদের একটাই হচ্ছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? বলো এটা বুঝলে কিনা। ধরো এখানে তোমাদের থাকতো 8 আর 2 থাকতো, বা ধরো থাকতো 2 আর 8, তার সঙ্গে একটা অপশান থাকতো 4 আর 4। তুমি বলবে স্যার 8 দুগুণে গুণ করলে তো 16 হয়, 2 × 8 করলেও তো 16 হয়,
4 × 4 করলে তো 16 হয়, তখন কীভাবে বাঁচতাম? এখানে বলেছে দেখো R1 এবং R2 এর যোগফল এখানে কি বলেছে? 8 বলেছে। তাহলে তুমি বলো 8 আর 2 যোগ করলে কি 8 হয়? হয় না। 2 আর 8 যোগ করলে কি 8 হয়? হয় না। 4 আর 4 যোগ করলে কি 8 হয়? হয়। তাহলে তখন এটাই অ্যান্সার হতো। বুঝতে পারলাম? ঠিক আছে, এবার তুমি এটাকে স্পিডে করবে কী করে? এই যে আমি এখানে গিয়ে ক্যালকুলেশনটা করেছি, এটাকে স্পিডে করবে কী করে? এটার একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি। এটা শর্ট ট্রিক হচ্ছে, মনে রাখবে, অলওয়েজ মাথা রাখবে। কি মাথা রাখবে? অলওয়েজ মাথা রাখবে। সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে যে নেট রোধ থাকে না, এটা তো তোমরা ইজিলি করতে পারবে। R1 + R2 = 8 হয়। এইটা করতে গেলে সমস্যায় ভোগো তোমরা। এইটা কী হয় জানো? এটা হয়, মনে রাখবে, R1 × R2 বাই R1 + R2। এইটা ইকুয়াল টু আমাদের 2 দেয়। কি বললাম? R1 × R2 বাই R1 + R2। এটা আমাদের ইকুয়াল টু কী দেয়? এটা আমাদের ইকুয়াল টু দেয় হচ্ছে 2। বোঝা গেছো? ইয়েস অর নো বলো। যেমন দেখো তুমি R1, এটা R1 × R2 আমাদের কত এসছে? আমাদের 16 এসছে, তাই না? তাহলে এই জায়গায় 16 বসো আর 2 এর সঙ্গে R1 + R2 গুণ করে দাও। তুমি এখানে দেখতে পাবে 16ই আসবে। কীভাবে 16 আসবে? দেখো এইটার মান কত? এইটার মান এই যে R1 × R2 এর মান কত? এখানে 16 দেওয়া আছে, ভালো করে বুঝবে। R1 × R2 এর মান কত দেওয়া আছে? এই যে 16 এসছে আমাদের। আর এইটা যদি এদিকে চলে যায় তাহলে এটা কী হয়ে যাবে? 2 × R1 + R2 হয়ে যাবে। ঠিক আছে, আর 2 × R1 + R2 কত হয়? 8 হয়। এই যে 8, R1 + R2 8 আর 2, তো 8 দুগুণে কত হচ্ছে? দেখো না, 16 হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তো মনে রাখবে এই ভ্যালুটা দেয়। ঠিক আছে, এই ভ্যালুটা তোমাদের 2 দেবে। দেখো R1 × R2 কত হচ্ছে? 16, আর R1 + R2 কত হচ্ছে? 8। 16/8 করলে কত হচ্ছে? 2 হচ্ছে। ঠিক আছে, যা অ্যাসপেক্ট আছে সব বুঝিয়ে দিলাম। তো মনে রাখবে যখন সমান্তরাল বর্তনী নেবে তখন এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারো, R1 × R2 বাই R1 + R2। এটা কেবলমাত্র দুটোর জন্য ইউজফুল হয়। 3-4টে হলে তখন অসুবিধায় পড়ে যাবে তোমরা। সেই জন্য আমি বলবো এটা দুটোর জন্যই ইউজ করবে। ঠিক আছে, R1 × R2 বাই R1 + R2 করলে আমরা সমান্তরাল বর্তনীতে কী পাই? নেট রোধকে আমরা পাবো। ওকে, চলো পরেরটা চলো কি বলেছে? বলছে পিএইচ কাগজকে মিল্ক অফ ম্যাগনেসিয়ায় ডোবালে বর্ণ হালকা নীল হয়ে যায়। এটি বোঝায় যে মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো কি? দেখো দেখতে পাচ্ছ, আমরা যখন ইউনিভার্সাল পিএইচ পেপারকে ব্যবহার করি, এখানে পিএইচ কাগজ বলেছে, কিন্তু এখানে বলেনি কিন্তু লিটমাস কাগজ। পিএইচ কাগজ যখন বলবে তখন বুঝবে সেটা ইউনিভার্সাল যে ইন্ডিকেটর আছে তাকে বোঝাচ্ছে। ইউনিভার্সাল ইন্ডিকেটরের যে ক্লাস আমাদের পেডে ছিল, তোমরা অনেকে বলেছো সেটা কি অফ দেখাচ্ছে। আমি এটা দেখতে বলেছি অ্যাডমিনকে আজকে, আমি কটা SMS পেয়েছি আজকে। ঠিক আছে, আমি দেখছি ওটা কেন অফ দেখাচ্ছে, কোনো টেকনিক্যাল গ্লিচ আছে কিনা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, তো ইউনিভার্সাল পেপারকে আমরা যখন মিল্ক অফ ম্যাগনেসিয়ায় ডোবাই, মিল্ক অফ ম্যাগনেসিয়া কি? মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া যেটা আমাদের দেহের অ্যাসিডিটিকে সারাতে ব্যবহৃত হয়। তাহলে অ্যাসিডিটিকে সারাতে ব্যবহার করা হচ্ছে, তো আমার নির্গত ক্ষারীয় হবে। ঠিক আছে, এবার এখানে প্রশ্ন দিতে পারতো যে তীব্র ক্ষার নাকি দুর্বল ক্ষার, এই দুটো যদি কোশ্চেন দিত তখন তোমরা কী করতে? ঠিক আছে, তার জন্য তোমাদের পিএইচ ইন্ডিকেটরের যে ব্যাপারটা, কালারটা, সেটা একটু জানার দরকার। অ্যান্সার তো এখানে দেখতেই পাচ্ছ, ক্ষার হবে এবং দুর্বল ক্ষার হবে। দুর্বল ক্ষার কী করে? হালকা দেয়। হালকা নীল হচ্ছে দুর্বল ক্ষারের লক্ষণ, মনে রাখবে। দুর্বল ক্ষার হচ্ছে হালকা দেয়। কেমন দেয়? হালকা। ঠিক আছে, এটা তারপরে কী হবে? এটা যত গাঢ় হতে থাকবে তত নীল থেকে বেগুনি হয়ে যাবে, ডিপ বেগুনি হয়ে যায়। কেমন হয়ে যায়? ডিপ বেগুনি। যখন তীব্র ক্ষার হবে না, তখন এটা হয়ে যায় ডিপ বেগুনি, তীব্র ক্ষার। ঠিক আছে, ডিপ বেগুনি। আমি দেখছি আমার এখানে ইউনিভার্সাল পেপার আছে কিনা, আমি দেখাচ্ছি। এই হচ্ছে তোমাদের ইউনিভার্সাল পেপার। দেখতে পাচ্ছ যত অ্যালকালাইন মানে ক্ষারের দিকে যাবে তত দেখতে পাচ্ছ ডিপ বেগুনিতে পরিণত হবে, আর যত অ্যাসিডের দিকে যাবে তত দেখতে পাচ্ছ লাল হতে থাকবে। কমলা, হলুদ, মনে রাখবে হলুদ যে পার্টটা আছে বা হলদেটে সবুজ, এই পার্টটা কিন্তু দুর্বল অ্যাসিডকে বোঝায়। ঠিক আছে, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে দুর্বল অ্যাসিডকে বোঝায়। হলুদ বা হলদেটে সবুজ, ইভেন এটাও দুর্বল অ্যাসিডকে বোঝায়। এই দুটো হচ্ছে তীব্র অ্যাসিডকে বোঝায়। ক্লিয়ার হচ্ছে? আর সবুজ হচ্ছে জলকে বোঝায়, মানে নিউট্রাল, মানে প্রশমকে বোঝায়। ক্লিয়ার হচ্ছে? এদিকে থাকে ক্ষার, এদিকে থাকে অ্যাসিড। চলো নেক্সট, পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নটা খুবই ইজি প্রশ্ন, ওই জন্য আমি এর অপশান তুলিনি। তোমরা সবাই জানো যে ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl2, অর্থাৎ ক্যালসিয়াম অক্সি ক্লোরাইড। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সি, ক্যালসিয়াম Ca, অক্সি হচ্ছে অক্সিজেন, ক্লোরাইড হচ্ছে Cl2।
ঠিক আছে। বেসিক্যালি কী হয়, আমরা যখন CaOH হোল 2 এর সাথে অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে আমরা যখন ক্লোরিনের বিক্রিয়া ঘটাই তখন আমরা CaOCl2কে পাই, আর তার সঙ্গে আমরা কাকে পাই? জলকে পাই। ঠিক আছে, CaOCl2কে পাই, কাকে পাই? আমরা জলকে পাই। এই যে CaOCl2 এটাই হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার। বোঝা গেল কি বললাম? আর ক্লোরিন যে আছে, এই যে এতে ক্লোরিন আছে, তার জন্য আমরা কি করি? এর সাথে আমরা H2SO4 এর বিক্রিয়া ঘটাই। যখন আমরা ব্লিচিং পাউডারের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটাবো তখন দেখবো আমাদের ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে CaSO4, এবং তার সঙ্গে আমরা ক্লোরিনকে পাচ্ছি, আর তার সঙ্গে আমরা পাই জলকে। এই যে ক্লোরিন বেরিয়ে আসে এটা প্রমাণ করে যে ব্লিচিং পাউডারে কী আছে? ক্লোরিন আছে। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরেরটায়। আচ্ছা, আরেকটা জিনিস, এটা কিন্তু লঘু হয়, এটা মনে রাখবে। অনেক সময় উল্টো প্রশ্ন দিতে পারে যে গাঢ় হলে কী হবে, তো বেসিক্যালি লঘুই ব্যবহার করা হয়, নট গাঢ়। চলো পরেরটায় বলো। বলছে নিচে বিবৃতিতে সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করা আছে, কোনটা সঠিক সেটা ব্যাখ্যা করতে বলেছে। বলেছে বিভিন্ন কার্যকরী মূলকের কারণে একটি সমগোত্রীয় শ্রেণীর সদস্যদের প্রায় একই রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, সমগোত্রীয় শ্রেণী কাকে বলা হয়? হোমোলোগাস সিরিজ। কোথায় দেখা যায়? জৈব রসায়নে এই সিরিজটাকে তুমি দেখতে পাবে। একটা কি পয়েন্ট বলে দিই, এটা মনে রাখবে যে সমগোত্রীয় শ্রেণীগুলোর যে রাসায়নিক বৈশিষ্ট্য হয় সেটা এক হয়। তাহলে যেখানে যেখানে বিভিন্ন রাসায়নিক বৈশিষ্ট্য আছে সেটাকে ফার্স্ট কাটো। দুটো জায়গায় আমরা দেখতে পাচ্ছি একই রাসায়নিক বৈশিষ্ট্য লেখা আছে, একটা হচ্ছে অপশন নম্বর 1 আর একটা হচ্ছে অপশন নম্বর 3। ঠিক আছে, এর মধ্যে কোনটা হবে? দেখো, একই রাসায়নিক বৈশিষ্ট্য যখন, তখন একই কার্যকরী মূলকই হবে। তাহলে আমরা অপশন নম্বর 3কে আমরা কারেক্ট করব। ঠিক আছে, এখানে অ্যান্সার কী হবে তোমাদের? 3 উইল বি দ্য কারেক্ট অপশান। দেখতে পাচ্ছ, একই কার্যকারী মূলকের কারণে একই রাসায়নিক বৈশিষ্ট্য এখানে থাকে। ঠিক আছে, একই কার্যকরী মূলকের কারণে কি হয়? একই রাসায়নিক বৈশিষ্ট্য থাকে। হোমোলোগাস সিরিজ, হোমোলোগাস সিরিজ। বোঝাতে পারলাম? দেখো আরেকটা জিনিস, এই যে কার্যকারী মূলক বলেছে না, এই কার্যকারী মূলক মানে বলতে চাইছে ফাংশনাল গ্রুপ। কি বলতে চাইছে? ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, কি বলতে চাইছে? ফাংশনাল গ্রুপ। এই কার্যকারী মূলক মানে বেসিক্যালি বলতে চেয়েছে ফাংশনাল গ্রুপের কথা। ঠিক আছে, যেমন হ্যালো গ্রুপ, হ্যালো গ্রুপের ফাংশনাল গ্রুপ কি? হ্যালোজেন। ঠিক আছে, হ্যালোজেন মৌলগুলি হচ্ছে ফাংশনাল। এটাকে কীভাবে লেখা হয়? এক্স বলে লেখা হয়, এইভাবে লেখা হয়। ঠিক আছে, হ্যালো। অ্যালকোহল গ্রুপের ফাংশনাল গ্রুপ কি? অ্যালকোহল, অ্যালকোহল সেটা হচ্ছে OH। ঠিক আছে, অ্যালডেহাইডের কী হবে? কোথায় লিখি? এখানে লিখছি, অ্যালডেহাইড। অ্যালডেহাইডের জন্য কী হবে? CHO। এরকম ফাংশনাল গ্রুপ আছে। ঠিক আছে, যাই হোক, এখানে কারেক্ট অ্যান্সার কী হবে তোমাদের? 3 নম্বরটা কারেক্ট হবে। পরের প্রশ্ন নিজেরা দেখো এবং বলো, উত্তর দাও। কিছু প্রশ্ন থাকে যেগুলো NCERTর বাইরে আসে। ঠিক আছে, যেমন এই প্রশ্নটা, এটা তোমাদের আমার মনে হয় না NCERTতে আছে, আমি পাইনি কোথাও, তোমরা পেলে একবার জানিও। এখানে বলেছে যে নিচের কোনটি রাতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং একটি অন্তর্বর্তী যৌগ প্রস্তুত করে যার ওপর দিনের বেলা ক্লোরোফিল দ্বারা শোষিত শক্তি ক্রিয়া করে। ঠিক আছে, তার মানে কি? এমন একটা উদ্ভিদের কথা বলতে চেয়েছে যারা রাতের বেলা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, তার মানে দিনের বেলা তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে না। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেক্সট হচ্ছে এবং একটি অন্তর্বর্তী যৌগ প্রস্তুত করে, যে অন্তর্বর্তী যৌগকে আমরা কি বলি? তোমরা জানো যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এরা রাতের বেলা, এবং করে কি করছে? এরা অন্তর্বর্তী একটা যৌগ প্রস্তুত করছে। অর্থাৎ মেন যৌগ যেটা, সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এর মাঝখানে এরা একটা অন্তর্বর্তী যৌগ তৈরি করছে, এবং তার ওপর এরা কি করছে? দিনের বেলা ক্রিয়া করছে। কি দ্বারা ক্রিয়া করছে? দিনের বেলা যে সূর্যলোক পাচ্ছে তার দ্বারা ক্রিয়া করছে। ঠিক আছে, তার মানে এরা সালোক সংশ্লেষ দিনের বেলাতেই করছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড এরা নিচ্ছে রাত্রিবেলা। ভালো করে বোঝো, কার্বন ডাইঅক্সাইড এরা নিচ্ছে রাত্রিবেলা, আর দিনের বেলা এরা সালোক সংশ্লেষ করছে। এইটা বলতে চাইছে। এই প্রশ্নটা মানেটা বুঝেছো ভালো করে? এটা রিয়েলি একটা দুর্দান্ত প্রশ্ন। এটা NCERTতে নেই। ঠিক আছে, NCERT ক্লাস 9-10-এ তো নেই, যার উপর বেস করে রেল তোমাদের বলে। আমার যদূর আমি NCERT পড়েছি, আমার যদূর মনে হয়। ঠিক আছে, প্রত্যেকটা লাইনই খুঁটিয়ে পড়া, অনেক সময় মনে থাকে না, হতে পারে, বাট এইটা আমি দেখিনি। বাট এর অ্যান্সার কী হবে দেখো, খুবই ভালো প্রশ্ন, রিয়েলি ভালো প্রশ্ন।
মরুভূমির গাছপালা, এটাই অ্যান্সার হবে। কেন অ্যান্সার হবে এটা একটু বুঝে নাও। সেটা হচ্ছে যে এই যে মরুভূমির গাছপালা, এদেরকে বলা হয় জেরোফাইট। কি বলা হয়? জেরোফাইট। এরা কি করে, দিনের বেলা প্রচণ্ড তাপ থাকে মরুভূমিতে, ফলে যদি এরা এদের স্টোমাটাকে খুলে দেয়, এটা স্টোমাটা যদি খুলে দেয়, তার ফলে কী হবে, জল এর থেকে বেরিয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইড ঢুকবে, এটা ঠিক, কিন্তু বাইরে এত বেশি তাপ যে জল বেরিয়ে যাবে। এই জল অপচয় মরুভূমির উদ্ভিদরা করে না, তার ফলে ডে টাইমে স্টোমাটা কি থাকে, বন্ধ থাকে। ঠিক আছে, খোলে কখন? নাইট টাইমে, রাত্রিবেলা খোলে। স্টোমাটা রাত্রিবেলা খুললো, CO2 ভেতরে গেল এবং এই CO2 কনভার্ট হলো কিসে? ম্যালিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। কিসে কনভার্ট হয়? ম্যালিক অ্যাসিড। ঠিক আছে, এই ম্যালিক অ্যাসিডই হচ্ছে এই অন্তর্বর্তী যৌগ যার কথা বলেছে। পরবর্তীকালে যখন আবার সূর্য ওঠে, তখন এই ম্যালিক অ্যাসিড থেকে আবার CO2 বেরিয়ে আসে, ম্যালিক অ্যাসিড ডিকার্বক্সিলেট হয় এবং ম্যালিক অ্যাসিড CO2 নির্গত হয়। এই CO2 কি করে? গ্লুকোজ উৎপাদনে কাজে লাগে। তার মানে ফটোসিনথেসিস দিনের বেলাতেই হচ্ছে রে বাবা, কিন্তু তার একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে CO2, সেটা রাত্রিবেলা ওরা নিয়ে রাখছে। পার্থক্যটা এখানে। আমাদের এখানে যে গাছগুলো করে, তারা কি করে? তারা দিনের বেলাতেই CO2 নিচ্ছে, দিনের বেলাতেই তারা কি করছে? শ্বাস সংশ্লেষ করছে। ওরা যেহেতু দিনের বেলা প্রচণ্ড সূর্যের তাপ থাকে, ফলে ওরা স্টোমাটা খুলতে পারে না, আর গ্যাসের আদান প্রদান স্টোমাটা দিয়েই হয়। ঠিক আছে, ব্যাপন প্রক্রিয়া থোড়ি না হয়, গ্যাসের আদান প্রদান কী দিয়ে? স্টোমাটা দিয়ে হয়। তো স্টোমাটা দিয়ে মানে দেহ তল দিয়ে ব্যাপন প্রক্রিয়া হয় না, স্টোমাটা দিয়ে রসস্ফীতিতে চাপের কারণে ঘটে, এবং স্টোমাটা খুললে তো জল বেরিয়ে যাবে, সেই জন্য ওরা জল বের করতে চায় না, যার ফলে CO2 ওরা রাত্রিবেলা নেয়। কখন নেয় ওরা? রাত্রিবেলা ওরা CO2 নেয়। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার উইল বি দিস। চলো পরের কোশ্চেন্স দেখো। পরের কোশ্চেন্স তোমাদের বলছে যে নিম্নলিখিতর মধ্যে কোন প্রাণীটা প্রত্যেক চক্রে 2 বার হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে যায়? সরি, বাংলাটা খুব বাজেভাবে পড়লাম, আরেকবার ভালো করে পড়ি একটু, জাস্ট এ মিনিট, একটা এক্সট্রা জিনিস চলে এসছে। ইয়াস, দেখো বলেছে যে নিম্নলিখিত প্রাণীগুলিতে কোন প্রাণীগুলিতে প্রত্যেক চক্রে রক্ত 2 বার হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ এটাকে বলা হয় ডবল সার্কুলেশন সিস্টেম। দেখো আমাদের তো হয়, স্তন্যপায়ী প্রাণীদের হয়, তো স্তন্যপায়ী যাতে নেই সেটা কাটো, প্রথম অপশান কেটে যাবে, কারণ প্রথম অপশানে স্তন্যপায়ী নেই। আচ্ছা, এদের কি হয়? পক্ষিয়া সরীসৃপদের হয়, মৎস্যদের হয় না। মাছেদের ক্ষেত্রে সিঙ্গেল সার্কুলেশন হয়। ঠিক আছে, তো অ্যান্সার এখানে কী হবে? যেখানে মৎস্য আছে কাটো, তো 3টে অপশানে দেখো মৎস্য রয়েছে, মানে মাছ রয়েছে, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, তো কাটো, লাস্টের অপশান কারেক্ট হবে। এই দেখো কারেক্ট অপশান কী বলেছে আমাদের? স্তন্যপায়ী, সরীসৃপ এবং পক্ষী, এদের হয়। মাছেদের ক্ষেত্রে মনে রাখবে সিঙ্গেল সার্কুলেশন হয়। কি হয়? সিঙ্গেল সার্কুলেশন। ঠিক আছে, দিস ইজ কল্ড সিঙ্গেল সার্কুলেশন। এক্ষেত্রে কি হয়? হৃৎপিণ্ড দিয়ে রক্ত হচ্ছে যায় তোমাদের গিল মানে হচ্ছে ফুলকা। ঠিক আছে, তারপর সেটা সারা শরীর ঘুরে আবার হৃৎপিণ্ডে যায়, আবার সেখান থেকে ফুলকায় যায়, আবার সারা শরীর ঘুরে। ফুলকায় কেন যায়? সেখান থেকে অক্সিজেনেটেড রক্ত পাওয়ার জন্য ফুলকায় যায়। ঠিক আছে, হৃৎপিণ্ড থেকে ফুলকা থেকে সারা শরীর, আবার হৃৎপিণ্ড, আবার ফুলকা, এইভাবে এটা ঘুরতে থাকে। মানে বারবার হয় না, একবারই হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না। ঠিক আছে, আমরা জানি যে আমাদের 4টে চেম্বার থাকে যাতে 2 বার রক্ত যায়, তাই না? একবার ফুসফুস থেকে নিচ্ছে, আবার ফুসফুসে রক্ত দিচ্ছে, দেওয়ার পর আবার যাচ্ছে, এইভাবে কাজ হয়। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কীভাবে, মানে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কীভাবে ডবল সার্কুলেশন হয় সেটা একটু দেখে নাও। এই হচ্ছে ধরো তোমাদের হার্ট। ঠিক আছে, হার্টের কটা চেম্বার? 4টে চেম্বার থাকে, আমরা জানি। ঠিক আছে, বেসিক্যালি কী হয়? রক্ত হার্ট থেকে কোথায় যায়? ফুসফুসে যায়। কোথায় যায়? ফুসফুসে যায়। ঠিক আছে, আবার ফুসফুস থেকে কোথায় যায়? হার্টে ব্যাক করে, এবং সেখান থেকে কী হয়? রক্ত দেহে যায় এবং দেহ থেকে আবার হার্টে ব্যাক করে। এইভাবে 2 বার সার্কুলেশন হয়। ঠিক আছে, এভাবে কী হয়? 2 বার সার্কুলেশন। এই জন্য তোমাদের ডিটেল ক্লাস দরকার। এখানে একটা জাস্ট গ্রাফ করলাম, এই গ্রাফের কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, বাট ব্যাপারটা বলে দিচ্ছি। কী হচ্ছে? রক্ত হার্ট থেকে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে হার্টে ব্যাক করছে, হার্ট দিয়ে বেরিয়ে সেই রক্ত আবার দেহে যাচ্ছে, দেহ থেকে আবার ফার্দার হার্টেই আসছে। দেখতে পাচ্ছ, দেহে যাচ্ছে, হার্টে আসছে, এটা হচ্ছে 1 টাইম। আবার রক্ত
ফুসফুস থেকে হার্টে যাচ্ছে, আবার হার্ট থেকে ফুসফুসে আসছে, এটা হচ্ছে 2 টাইম। ফলে দুবার হয়। এটা কেন হয় জানো? যাতে করে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড 2 ধরনের রক্ত আমরা ব্লাড পাই, একটা হচ্ছে অক্সিজেন যুক্ত, একটা অক্সিজেন বিহীন। এই দুটো যাতে মিক্সড আপ না হয়, এই দুটো যাতে মিক্সড আপ না হয়, তাই জন্যই এই কাণ্ডটা ঘটে। ঠিক আছে, তাই জন্যই কী হয়, এই কাণ্ডটা হয় অ্যাকচুয়ালি। এটা হিউম্যান হার্টে এই জন্য দুবার হয়। সরীসৃপ এবং পাখিদের ক্ষেত্রেও সেম, কিন্তু মাছের ক্ষেত্রে সেটা হয় না। চলো নেক্সট পরেরটাতে আর একবার স্লাইডটা নিলাম। মাছের ক্ষেত্রে কেন হয় না? আসলে স্লাইড বন্ধ করার পর মনে হয় তোমাদের হয়তো প্রশ্ন হতে পারে মাছের ক্ষেত্রে কেন হয় না। দেখো, মাছের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ হার্ট থেকে ফুলকাতে যাচ্ছে, ফুলকা দিয়েই বডিতে যাচ্ছে, আবার হৃৎপিণ্ডে ফিরে আসছে। এখানে কোনোভাবে আমরা দেখতে পাই না যে হার্ট থেকে ফুসফুসে গিয়ে আবার হার্টে ব্যাক করছে, হার্ট দিয়ে দেহে যাচ্ছে, এটা আমরা দেখতে পাই না। ক্লিয়ার হলো? হার্ট দিয়ে দেহে যাচ্ছে সেটা আমরা দেখতে পাই না। এখানে দেখো তাই হচ্ছে, ফুসফুস থেকে হার্টে আসছে, হার্ট দিয়ে দেহে যাচ্ছে, আবার হার্টেই ফিরছে। অর্থাৎ মাঝখানে লুপহোল হিসেবে হার্ট আছে, পয়েন্ট টু বি নোটেড। এখানে হৃৎপিণ্ড আছে, এখানে ফুসফুস আছে। হার্ট থেকে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে হার্টে আসছে। এই যে ফুসফুস থেকে হার্টে এলে এই হার্টের রক্ত আবার দেহে যাচ্ছে, দেহ থেকে আবার হার্টেই আসছে, ডাইরেক্ট ফুসফুসে ঢোকে না। এটাই আমি বলতে চাইছি, ডাইরেক্ট কোথায় ঢোকে না? ফুসফুসে ঢোকে না। মাঝখানে অলওয়েজ হার্ট কাজ করবে, ফুসফুস আর দেহের মধ্যে অলওয়েজ কে কাজ করবে? হার্ট কাজ করবে। এখানে তা নয়। এখানে দেখো হার্ট থেকে ফুসফুস মানে ফুলকা, এখানে ফুলকা দিয়ে সারা দেহ দিয়ে আবার হার্টে, এইভাবে কাজ করছে। ক্লিয়ার হয়েছে? এর মাঝখানে আমরা ফুলকাকে পেয়ে যাচ্ছি দেহ আর হার্টের মাঝখানে, এখানে কিন্তু সেটা হচ্ছে না। চলো পরের বিক্রিয়া। এখানে বিক্রিয়া ব্যালেন্স করতে বলেছে, নিজেরা ব্যালেন্স করো, খাতা পেন খোলো, ব্যালেন্স করো। সহজ বিক্রিয়া, মুখস্থ থাকার কথা এই বিক্রিয়া। ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান হয় বেরিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যে। তাতে বেরিয়াম সালফেট উৎপন্ন হয়, যেটা হচ্ছে একটা অদক্ষেপ, সাদা অদক্ষেপ, এবং তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাওয়া যায়। ঠিক আছে, দেখো বিক্রিয়া ব্যালেন্স যদি দেখতে হয়, এখানে দেখতে পাচ্ছ বেরিয়াম কটা আছে? একটা আছে। এখানে বেরিয়াম কটা আছে? 3টে আছে, কাটো। এখানে দেখো বেরিয়াম কটা আছে? 3টে আছে। এখানে বেরিয়াম কটা আছে? একটা আছে, কাটো। এখানে বেরিয়াম কটা আছে? 3টে আছে। এখানে বেরিয়াম কটা আছে? 3টেই আছে। ওকে, এটা থাকলো আমার হাতে। এখানে দেখো এখানে বেরিয়াম কটা আছে? একটা আছে। এখানে বেরিয়াম কটা আছে? একটা আছে। এখানে ক্লোরাইড কটা আছে? 2টো আছে। এখানে ক্লোরাইড কটা আছে দেখতে পাচ্ছ? 3 দুগুণে 6টা আছে। হ্যাঁ, তো এটা কাটো। তো দিস উইল বি দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, একদমই এরকম করতে যাবে না যে ওখানে পরীক্ষা বসে তুমি ব্যালেন্স করবে, সেটা কখনো করতে যাবে না। তুমি অপশান টেস্ট করবে, অপশান এলিমিনেট করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো পরেরটাতে। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি কার্বনের অ্যালোট্রোপ? অ্যালোট্রোপ কাকে বলা হয়? অ্যালোট্রোপ হচ্ছে, তোমরা জানো যে ক্রিস্টালাইন অ্যালোট্রোপ। আচ্ছা, এখানে বলেছে কার্বনের ক্রিস্টালাইন অ্যালোট্রোপ নয় কোনটা। ঠিক আছে, দেখো এখানে গ্রাফাইট, হিরে এবং ফুলেরন, এটাকে আমরা জানি এগুলো সবই হচ্ছে এরা কার্বনের অ্যালোট্রোপ। এদের সবারই সংকেত হচ্ছে সি। কোকেরও সংকেত সি, কিন্তু কোক কিন্তু অ্যালোট্রোপ নয়। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে? কোক হবে না অ্যান্সার। এখানে দেখে নাও, গ্রাফাইটের সংকেত কি? গ্রাফাইট হচ্ছে সি, এবং গ্রাফাইট কিন্তু সেই অধাতব তোমাদের একটা পার্ট যেটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। তো গ্রাফাইট কিন্তু তড়িৎ পরিবাহী হয়। হিরে কিন্তু তড়িৎ পরিবাহী নয়, হিরেরও সংকেত কিন্তু হিরে কিন্তু তড়িৎ পরিবাহী নয়। আর নেক্সট হচ্ছে তোমাদের ফুলেরিন, যার সংকেত হচ্ছে C60। মনে রাখবে গ্রাফাইট আর হিরে কিন্তু আনলিমিটেড কার্বন চেন থাকে, যেখানে ফুলেরনে মাত্র 60টাই কার্বন থাকে। ঠিক আছে, লিমিটেড। আর এটা হচ্ছে না তড়িতের কুপরিবাহী, না তড়িতের সুপরিবাহী। যদিও এটা নিয়ে আমাদের এখনও বিজ্ঞানীদের মধ্যে গবেষণা চলছে, এটা রিসেন্টলি তোমাদের বেরিয়েছে এমন একটা। ঠিক আছে, রিসেন্টলি বেরিয়েছে। ওকে, মাথায় রাখবে। চলো নেক্সট পরেরটাতে। নর্মালি ফুলেরিনকে, আমি এটা একটা জিনিস বলে দিই, নর্মালি ফুলেরিনকে কুপরিবাহী ধরা হয়। ঠিক আছে, ভাবছিলাম যে একবার ভেবে নিলাম, ভেবে তোমাদের কথাটা বললাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি কী হয়, এর সঙ্গে আরও কিছু মিশিয়ে এটাকে কন্ডাক্টর হিসেবে চালনা করা যেতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু কুপরিবাহী হয়। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। নেক্সট পরের প্রশ্ন বলছে আমরা উদ্ভিদের মধ্যে পুরু কোষ প্রাচীরযুক্ত এই ধরনের কোষ কোথায় পেতে পারি? এপিডার্মিসে, ফ্লোয়েমে, ভাজক কলায়, জাইলেমে। দেখো, যখন আমি তোমাদের স্ক্লেরেনকাইমা পড়িয়েছিলাম, সেটা ফ্রিতেও আছে, পেডেও আছে। তোমরা জানো যে স্ক্লেরেনকাইমার যে কোষগুলো হয় সেগুলো একটু কী হয়, সূচালো আকৃতির হয়, অর্থাৎ এই যে কোণাগুলো হয় সেটা সূচালো হয় এক। আর এদের কোষ প্রাচীর কিন্তু অত্যন্ত পুরু হয়, কারণ এদের কোষ প্রাচীরে কী থাকে? লিগনিন থাকে। তুমি ভাবো যে ফ্লোয়েমে কোথায় তুমি স্ক্লেরেনকাইমাকে পেতে পারো? ভাবো, মনে মনে ভাবো।
অ্যান্সার কী হবে আমাদের? ফ্লোয়েমই হবে। দেখো আমি তোমাদের হিন্টস দিয়েও দিয়েছিলাম। কেন হিন্টস দিলাম? কারণ দেখো ফ্লোয়েমে থাকে হচ্ছে ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েমে থাকে কি? ফ্লোয়েম তন্তু। ওকে, আর এই ফ্লোয়েম তন্তু তৈরি হয় কী দিয়ে? এর আরেকটা নাম আছে, ফ্লোয়েম তন্তুকে বাস্ট ফাইবারও বলা হয়। কি বলা হয়? বাস্ট ফাইবার। তবে মনে রাখবে এই বাস্ট ফাইবার বা ফ্লোয়েম তন্তু এটা কিন্তু প্রাইমারি ফ্লোয়েমে পাওয়া যায় না। প্রাইমারি ফ্লোয়েমে পাওয়া যায় না। প্রাইমারি ফ্লোয়েম কাকে বলা হয়? সেই ফ্লোয়েম যেটা গাছ জন্মানোর সাথে সাথে তৈরি হচ্ছে। সো প্রাইমারি ফ্লোয়েমে কিন্তু পাওয়া যায় না। এদেরকে কোথায় পাওয়া যায়? সেকেন্ডারি ফ্লোয়েমে পাওয়া যায়। ঠিক আছে, সেকেন্ডারি ফ্লোয়েম আরও ডিফারেন্সিয়েটেড হয়ে এই বাস্ট ফাইবার তৈরি করে, যেটাকে আমরা বলছি ফ্লোয়েম তন্তু। আর এটা কিন্তু বেসিক্যালি মেড হয় কী দিয়ে? স্ক্ল্যারেন কাইমা দিয়ে। ঠিক আছে, আর এর কোষপ্রাচীর পুরু কেন? এতে কী থাকে? লিগনিন থাকে। তাই কী থাকে? লিগনিন থাকে। তো কোথায় পাবো আমরা? ফ্লোয়েমে পাবো। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটাতে। ওকে, এই প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। দিস কোশ্চেন বেসিক্যালি ভেরি ভেরি কনসেপচুয়াল কোশ্চেন্স। ঠিক আছে, তোমরা এখানে ফোকালকে পাবে না। তোমরা কি পড়ে আসো? দেখো যা পড়ে এসছো সেটাকে ভাঙার প্রয়োজন আছে। আর এই কোশ্চেন্সটা তুমি এনসিইআরটিতে পাবে না। আজকে তুমি দেখলে এই যে সারা আমি পুরো এখানে যত সেশনটা করলাম, এই সেশনে তুমি দেখলে 3-4টে কোশ্চেন্স কিন্তু এনসিইআরটি থেকে আসেনি। তাহলে এক একটা সেকশানে যদি 3-4টে করে কোশ্চেন এনসিইআরটি থেকে না আসে, তাহলে তুমি বলো যে কিভাবে তুমি বলবে যে 99% কোশ্চেন এনসিইআরটি থেকে আসে? নো, 80% কোশ্চেন্স কামস ফ্রম এনসিইআরটি। ওকে, বাদ বাকি 10%, দ্য রিমেনিং 10% কামস ফ্রম ইউর কনসেপ্ট, নট ফ্রম এনসিইআরটি ডাইরেক্ট। ওকে, ডাইরেক্টলি। দেখো কী বলতে চেয়েছে এখানে? এখানে তোমার বলতে চেয়েছে যে প্রধান ফোকাল সমতলটা কি। এখানে অ্যান্সার প্রধান ফোকাল সমতলই হবে, বাট কী করে অ্যান্সার হবে? দেখো এর অ্যান্সারটা দেখে নাও আগে ফার্স্ট। দেখো আমরা কনসেপচুয়ালি যখন পড়ি তখন আমরা কি জানি? যারা হায়ার ফিজিক্স পড়েনি তারা বলতে পারবে না। সেটা হচ্ছে যে ধরো এই হচ্ছে আমার অবতল দর্পণ, দিস ইজ আবার অবতল দর্পণ। অবতল দর্পণের কথা বলেছে, এই হচ্ছে অবতল দর্পণ। আর এটা একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? আর এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। আমিও আমার পেড ক্লাসেও এটা পড়াইনি কারণ আমি জানি যে এনসিইআরটি থেকে আসে। ঠিক আছে, এই কোশ্চেন যে দেবে এটা আশাই করা যায় না। এই কোশ্চেন্স যে দেবে এটা কি করা যায় না? এটা আশা করা যায় না। এটা দারুণ কনসেপচুয়াল কোশ্চেন্স। ঠিক আছে, দারুণ কনসেপচুয়াল কোশ্চেন। আমি পেডেও করাইনি, ঠিক আছে? করিয়ে দেবো এটা। ওকে, দেখো কী হয়েছে, দেখো ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা কি পড়েছি, আমরা পড়িটা কি? আমরা নর্মালি যখন ক্লাস করাই বা করে আমরা তখন পড়ি কি? আমরা পড়ি যে একটা আলোকরশ্মি, সেটা যদি এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস লাল দিয়ে এঁকেছি তার সমান্তরালে যায়, তাহলে সেটা এখানে ঠিকরায়, এবং ঠিকরানোর পর যে বিন্দু দিয়ে গমন করে সেই বিন্দুকে আমরা ফোকাস বলি। ঠিক আছে, অর্থাৎ এদিক দিয়ে যদি কোনো আলোকরশ্মি আসে তাহলে এখানে ঠিকরাবে, যেহেতু এটা প্যারালাল, তাহলে এই বিন্দু দিয়ে কি করবে? গমন করবে। এইটাই তো আমরা করি, তাই না? নর্মালি আমরা যখন পড়ি তখন তো আমরা এটাই করি না, যে একটা আলোকরশ্মি সেটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস এই লাল রঙের যে দাগ তার সঙ্গে যদি সমান্তরাল হয়, দেখো এই আলোকরশ্মিটা এই যে লাল রঙের দাগ তার সঙ্গে সমান্তরাল ছিল, ফলে এ একটা বিন্দু দিয়ে পাস করলো। সিমিলারলি এই আলোকরশ্মিটা এও একটা, দেখো প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরালে ছিল, এই যে লাল রঙের দাগের সঙ্গে সমান্তরালে আছে, এবং এও দেখো এই যে লাইন আছে এই লাইন দিয়ে কিন্তু পাস করছে, এও দেখো এই লাইন দিয়ে পাস করছে, এবং এই লাইনটাকে আমরা কী বলে দিই? আমরা বলি ফোকাস। নর্মালি আমরা যারা পড়াই তারা এইভাবেই পড়াই, বাট এনসিইআরটিতে নেই এমন অনেক বিষয় দিয়েও প্রশ্ন আসে, যেমন এই প্রশ্নটা। এখানে কি বলতে চেয়েছে ভালো করে বোঝো, এখানে কি বলতে চেয়েছে ভালো করে বোঝো, দেখো। এবং এর বাস্তব এক্সাম্পলও একটা দিই, এর একটা বাস্তব এক্সাম্পলও দিই। ধরো এই হচ্ছে আমার আছে হচ্ছে একটা অবতল দর্পণ, ঠিক আছে? এই হচ্ছে আছে ধরো আমার অবতল দর্পণ, এই হচ্ছে আছে ধরো আমার অবতল দর্পণ। আচ্ছা জাস্ট এ মিনিট, ঠিক আছে? এই হচ্ছে আছে ধরো আমার অবতল দর্পণ, মানে এই অবতল দর্পণটা কি তুমি এখানে এঁকেছো সাপোজ ধরো, ঠিক আছে? আর আমি একটা সূর্যকে নিয়ে আসছি, এই যে লাল রঙের দাগ, এই লাল রঙের দাগটা হচ্ছে তোমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। আমি দেখো সূর্যকে এনেছি, ঠিক আছে? সূর্য থেকে আগত আলোকরশ্মি যারা, দেখো ভালো করে খেয়াল করো, সূর্য থেকে আগত আলোকরশ্মি তারা কেমন? এই যে আলোকরশ্মিগুলোকে দেখতে পাচ্ছ এরা একে অপরের সাথে প্যারালাল, কিন্তু এরা প্রিন্সিপাল অ্যাক্সিস মানে লাল দাগের সাথে প্যারালাল নয়, যেটা এখানে বলতে চেয়েছে প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়। দেখো এরা সবাই একে অপরের সাথে প্যারালাল, কেন? কারণ এরা সূর্য থেকে আসছে, ডিস্ট্যান্ট অবজেক্ট থেকে আসছে, অনেক দূর থেকে কোনো আলোকরশ্মি যখন আসে তারা একে অপরের সাথে প্যারালাল হয়, কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে তারা প্যারালাল নাও হতে পারে। এই যে প্রথম যে আলোকরশ্মি আসছে এবারটা গিয়ে পড়লো পোলে, তো পোলে পড়লে আমরা কি জানি? পোল দিয়েই ব্যাক করবে, এবং ও যে পথে এসছে সেই পথেই ব্যাক করবে,
ঠিক আছে, এখানে যে কোণ উৎপন্ন হবে এখানে সেম, এখানে যদি আই এর মান 30 ডিগ্রি হয় এখানে আর এর মান 30 ডিগ্রি হবে। এ কী করবে, এ ধরো এরকমভাবে ব্যাক করলো, ঠিক আছে, এ ধরো এইভাবে ব্যাক করছে, ওকে দিস এভাবে ব্যাক করছে, চলো ইন্টারসেক্ট করিয়ে দিচ্ছি, এভাবে ব্যাক করছে, ঠিক আছে, বা এইভাবে। আর এ কী করছে, এ ধরো এইভাবে ব্যাক করছে, ঠিক আছে, এইভাবে ব্যাক করছে। তাহলে তুমি খেয়াল করো এই জায়গাতে আমাদের ফোকাস তৈরি হচ্ছে। কোথায় ফোকাস তৈরি হচ্ছে? এই পয়েন্টে আমাদের ফোকাস তৈরি হচ্ছে। তোমরা নর্মালি তোমাদের যে বুকসগুলো থাকে তাতে তোমরা কি দেখো যে ফোকাস কোথায় তৈরি হয়? প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর। কিন্তু এক্ষেত্রে ফোকাস কোথায় তৈরি হচ্ছে? এইখানে তৈরি হচ্ছে ফোকাস। এই যে এই রশ্মিগুলো প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল নয়, ফলে এই রশ্মিগুলো যখন সূর্য থেকে আসবে তখন তারা একে অপরের সাথে সমান্তরাল, বাট প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে সমান্তরাল নয়। এবং যখন তারা এখানে মিট করবে তখন তারা প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে ফোকাস বিন্দু তৈরি করবে না, তারা নিচে কোথাও ফোকাস বিন্দু তৈরি করবে। এবার এই বিন্দুটা পয়েন্ট টু বি নোটেড, এই যে বিন্দু ধরো এই জায়গায় আছে আমাদের রিয়েল ফোকাস, আমি রিয়েল ফোকাসকে একটু কালো দিয়ে করে দিই। অ্যাকচুয়াল যে ফোকাস অর্থাৎ আমাদের এর ওপরে যে ফোকাস থাকে প্রধান অক্ষের ওপর, সেটা ধরো এইখানে আছে, এই জায়গায় আছে, ঠিক আছে, এই ফোকাসটাও আছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স ইজ নাথিং দ্যাট, দেখো এই যে ফোকাস আছে না, এই যে ফোকাস আছে এই ফোকাসটা বেসিক্যালি ফোকাস তলে অবস্থান করবে, এবং এই তলটাকে ফোকাস তল বলা। এই তলটাকে কী তল বলবো? এই তলটাকে আমরা বলবো ফোকাস তল। দুটোই অ্যাকচুয়ালি কোথায় অবস্থান করবে? দুটোই অ্যাকচুয়ালি ফোকাস তলে অবস্থান করবে। দেখো এখানে একটা আমরা তল এঁকে দিয়েছি। এই তলটা বেসিক্যালি কী হয় ভালো করে বুঝবে, এই তলটা বেসিক্যালি কী হয়? এই তলটা হচ্ছে বেসিক্যালি এই যে আমাদের ফোকাস আছে না, জাস্ট মিনিট, এই যে আমাদের ফোকাস আছে এই ফোকাসের মধ্য দিয়েই গমন করবে। হয়তো একটু সরে যাচ্ছে, এই ফোকাস যদি সরে গিয়ে থাকে তোমরা সরে যাবে ভাববে না, তোমরা ভাববে একই লাইনে অবস্থান করবে। এরা একই লাইনে অবস্থান করবে ডেফিনেটলি, কারণ এই তলটার ওপরেই এরা অবস্থান করবে। এই ফোকাস আর এই ফোকাস, এই দুই ফোকাসই এই তলটার ওপরে অবস্থান করবে। আর এই তলটা কি আমরা কি বলি? আমরা বলি ফোকাস তল। এই তলটাকে আমরা কি বলি? ফোকাস তল। যদি একটা কোশ্চেন এরকম দিয়ে দেয় তো তোমাদের মাথা ওখানে খারাপ হয়ে যাবে। যদিও যারা চালাক তারা ফোকাস তল অ্যান্সার করে দিয়ে চলে আসবে, কারণ তারা জানবে যে ফোকাসেই হবে আর কোথায় হবে, আর একটাই অপশানে আছে মার্ক করে দিয়ে চলে আসো। কিন্তু কনসেপ্ট হচ্ছে দিস, এটা হচ্ছে কনসেপ্ট। দেখো এই যে ফোকাস বিন্দু যেটা কিনা আমাদের এই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে অবস্থান করছে, এই ফোকাস বিন্দুটা বেসিক্যালি একটা তলে অবস্থান করে, ঠিক আছে। এই তলটা কিভাবে পাওয়া যায়? এই তলটা পাওয়া যায় হচ্ছে যখন কোনো আলোকরশ্মি বা যখন কোনো আলোকরশ্মি গুচ্ছ, কয়েকটা আলোকরশ্মি যারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, একে অপরের সাথে সমান্তরাল, তারা কিন্তু প্রধান অক্ষের ওপরে ফোকাস তৈরি করে না, প্রধান অক্ষের থেকে নিচে বা ওপরে যেভাবে আসছে সেইভাবে একটা ফোকাস তৈরি করবে। কিন্তু এই ফোকাস বলো আর এই ফোকাস বলো আর আরও যদি কোনো ফোকাস তৈরি হয়ে থাকে তারাও কিন্তু এই একটা তলেই অবস্থান করে, কিন্তু তারা প্রধান অক্ষের ওপরে অবস্থান করে না, তারা ফোকাস তলে অবস্থান করে। এই জন্য এই তলটাকে বলা হয় ফোকাস তল। মনে রাখবে ফোকাস তলের যে দূরত্ব সেটা ফোকাল লেন্থের সঙ্গে সমান হয়, কারণ ফোকাস তল বেসিক্যালি ফোকাল লেন্থের ওপরেই অবস্থান করে, মানে ফোকাল বিন্দুর ওপরেই অবস্থান করে, ঠিক আছে। সুতরাং ওর যা ডিস্ট্যান্স, ফোকাসের যা ডিস্ট্যান্স, ফোকাল দৈর্ঘ্যও যা ফোকাস তলের সঙ্গে মেরুর দৈর্ঘ্য তাই হয়। এখানে আমাদের মেরু আছে, আমরা জানি পি আছে, পি, সেই পি এর সঙ্গে এফের যে ডিস্ট্যান্স এই তলের সঙ্গে পি এর ডিস্ট্যান্স একই হয়, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার ইজ দিস অ্যান্ড দিস ইজ দ্য বেসিক, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কনসেপ্ট, ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, চলো নেক্সট পরেরটাতে। দেখো পরের প্রশ্ন, এটা খুব কমন কোশ্চেন্স বলে আমি আর তোমাদের অপশান তুলিনি, অ্যান্সার তোমাদের বেগুনি হবে। কি বলতে চাইছে এখানে, যে নিম্নলিখিত রঙের রশ্মিগুলির মধ্যে কোনটা প্রিজম দ্বারা সর্বোচ্চ বিচ্যুতি দেখায়? দেখো আমরা যদি দেখি একটা প্রিজম কি, প্রিজম হচ্ছে এরকম একটা প্রিজমের পার্ট থাকে, এবং আমরা জানি এই প্রিজমের পার্টের মধ্য দিয়ে বিভিন্ন রশ্মি বিভিন্নভাবে কী করে, রিফ্লেক্ট করে, ঠিক আছে। বিভিন্ন রশ্মি বিভিন্নভাবে কী করে, রিফ্লেক্ট করে, ঠিক আছে। এবার আমি একটা লাল রশ্মিকে নিচ্ছি, একটা বেগুনি রশ্মিকে নিচ্ছি। মনে রাখবে লাল রশ্মি ধরো এখানে এই জায়গায় এসে পড়লো, ঠিক আছে, পড়ার পর কী হলো, এটা এরকমভাবে যাবে এবং তারপর এইভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে। এবং এর যে বেন্ডিং সেটা খুব কম হবে, এর যে বেন্ডিং কী হবে সেটা খুব কম হবে, কারণ এর ম্যাক্সিমাম ওয়েভলেন্থ হয়, ঠিক আছে। মনে রাখবে এই যে লাল রঙ, লাল রঙের ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম হয়, তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য কি সর্বোচ্চ, ওকে, তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ, আর এ বাঁকে কম, বাঁকে সর্বনিম্ন। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ,
ওই জন্য বাঁকে কিন্তু সর্বনিম্ন। যেখানে আমি যদি ভায়োলেটকে নেই, দিস ইজ ভায়োলেট, আমি যদি ভায়োলেটকে নেই আমি কি দেখব, ভায়োলেট যদি দেখি, ভায়োলেট কী হবে, এ বাঁকবে বেশি, এখান থেকে উৎপন্ন হবে, ও জাস্ট এ মিনিট, সরি, ইয়েস, ধরো একটা অন্য সোর্স থেকে ভায়োলেট এসে পড়ছে, আমি অন্য সোর্স থেকে ভায়োলেটকে নিচ্ছি, অন্য সোর্স থেকে দাদা ভায়োলেটকে এসে পড়লো, একই কোণে আপতিত হচ্ছে, কিন্তু এ কিন্তু বাঁকবে বেশি, ঠিক আছে, কী হবে, বাঁকবে বেশি। কেন বাঁকে বেশি? কারণ হচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন, ঠিক আছে, ভায়োলেট মানে বেগুনি, এটা হচ্ছে বেগুনি, এর তরঙ্গ দৈর্ঘ্য কি সর্বনিম্ন, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, এর তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন, ফলে বাঁকে সর্বোচ্চ, বাঁকে সর্বোচ্চ। ওকে, এটা একটু মনে রাখবে, ইম্পর্টেন্ট। তো বেগুনি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। পরেরটা চলো, পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্নে যাওয়ার আগে একটা ছোট্ট ঘোষণা, তোমাদের টাইম ওয়েস্ট আমি করিনি আজকে একদমই। এক তো লাইক করো, কারণ ভিডিওটাতে দারুণ দারুণ কিছু ইনফরমেশান তোমাদের দেওয়া হয়েছে এবং প্রশ্নটাকে, এই প্রশ্নের যে সিরিজ সেটা চলছে এবং লাইক একটা প্রাপ্য আমাদের, আমরা মনে করি। তো প্লিজ এইটুকুই, যে লাইক একটা করে যেও, সেটা খুব ইম্পর্টেন্ট হয়। আর লাইক এটা বোঝায় যে এই ধরনের যে সিরিজ আমাদের চালাচ্ছি আমরা, এটা তোমাদের প্রয়োজন। এটা গেল। নেক্সট হচ্ছে কি, আমরা পেড কোর্সও আমাদের আছে, তোমরা চাইলে এই কোর্সে জয়েন করতে পারো, ঠিক আছে। ফ্রি কোর্স আমাদের চলছে, ফ্রি কোর্স আমরা এনসিইআরটি রিডিংও পড়াচ্ছি, কোশ্চেন সলভও করাচ্ছি, তার সঙ্গে প্যারালালি একটা পেড কোর্সও আমাদের চলছে। এই ধরনের প্রশ্ন, যে ধরনের প্রশ্ন এই শিফটে এসছে, এই ধরনের প্রশ্ন তোমরা বেশি করে পেতে চাও, এই টাইপের প্রশ্ন, ঠিক আছে, আমাদের এখনও মক টেস্ট শুরু হয়নি, এবার শুরু হবে 5 তারিখ থেকে কথা আছে। তো তোমরা কিন্তু মক টেস্টে এই টাইপের প্রশ্ন পেতে থাকবে, ঠিক আছে। এর উপর আরও কি ভ্যারিয়েশন হয় সেগুলো পেতে থাকবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে বেসিক্যালি বায়োলজির কোশ্চেন্স দেখানো হয়েছে, বাট আমাদের যে ফিজিক্স, বায়োলজি এবং কেমিস্ট্রি মিলে তিনটে মিলিয়ে একটা কোর্স আমাদের চালানো হচ্ছে। 8670838797 এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা কিন্তু করতে পারো হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। আমাদের 100 টাকা ছাড় এখন চলছে, ঠিক আছে, অত্যন্ত ন্যূনতম প্রাইসে আমাদের ছাড়ে, আমাদের এক তো অলরেডি প্রাইস কমানো, তার উপরে আরও ছাড় দেওয়া হচ্ছে, সেই ছাড়ে কিন্তু তোমরা কোর্সটা এখন নিতে পারো, ঠিক আছে। তাড়াতাড়ি করো, কারণ এরপর দাম বাড়লে তখন প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের যে প্রশ্ন আছে তাতে চলে যাব। আমি সবসময় একটা কথা বলি যে তোমরা নিজেরা আগে ট্রাই করবে, তারপর কিন্তু আমার সলিউশন দেখবে। যেমন এই প্রশ্নটায় তোমাদের কিলোওয়াটের ওপর প্রশ্ন দিয়েছে। কিলোওয়াট কিসের একক? আমরা জানি ইলেকট্রিক এনার্জির একক হচ্ছে কিলোওয়াট। তার মানে কী হবে, পাওয়ার ইন্টু টাইম করলে আমরা এখানে অ্যান্সার পেয়ে যাবো। তবে টাইমকে আমাদের কিসে রাখতে হবে, ঘন্টাতে রাখতে হবে, কারণ কিলোওয়াট আওয়ার আছে এখানে। বোঝাতে পারলাম আমি? দেখো অ্যান্সার এখানে দিয়েছে কত, 0.009 কিলোওয়াট আওয়ার। দেখো ইলেকট্রিক এনার্জি বলে লিখছি, ইলেকট্রিক এনার্জি সমান কী হয়, পাওয়ার ইন্টু তোমাদের কী হয়, টাইম হয়। পাওয়ার সমান কী জানি আমরা, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, তাই না? এবং তার সঙ্গে আমরা টাইমকে রাখবো, কিন্তু টাইমকে আমরা কিসে রাখবো, আওয়ারে রাখবো। এইটাই হচ্ছে আমাদের এখানে কাম্য। তো এখানে দেখতে পাচ্ছ ভি এর ভ্যালু কত আমাদের দেওয়া রয়েছে, 12 ভোল্ট। আই কত দেওয়া রয়েছে আমাদের 3, আর আমাদের আওয়ারে যাবে আমাদের মিনিট। তো এখানে দেখো 15 মিনিট রয়েছে এখানে, ঠিক আছে। আমরা নর্মালি কী জানি, আমরা যখন আওয়ারে কনভার্ট করি তখন আমরা কী করি, বেসিক্যালি তখন আমরা যেটা করি সেটা হচ্ছে 60 দিয়ে আমরা একে ভাগ করে দিই মিনিট থেকে আওয়ারে কনভার্ট করার জন্য। এটা কী হচ্ছে দেখো 15, তার মানে এখানে কী হচ্ছে, এখানে আমাদের 4 হচ্ছে, 4 × 60, এখানে কী হচ্ছে আমাদের 3 হচ্ছে, ঠিক আছে। তাহলে 3 3 9। কিন্তু একটা জিনিস ভালো করে ভাবো, এটা আমাদের কিসে আছে, এটা আমাদের কী বেরিয়েছে, এটা আমাদের ওয়াট বেরিয়েছে, কারণ আমরা পাওয়ার লিখেছি। পাওয়ার হচ্ছে নর্মালি ওয়াটে থাকে, আমাদের একে কী করতে হবে, কিলোওয়াটে কনভার্ট করতে হবে। দেখো গ্রাম থেকে কিলোগ্রামে নিয়ে যেতে গেলে আমরা কি করি, একে 1000 দিয়ে ভাগ করে দিই। ঠিক তেমনই ওয়াট থেকে কিলোওয়াটে নিয়ে যেতে গেলে একে আমরা কী করবো, 1000 দিয়ে জাস্ট ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে কত হবে, 0.009 কিলোওয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল কোশ্চেন্স কালেকশন আজকে তোমাদের জন্য ছিল। পিডিএফ আগের দুটো দেওয়া হয়েছে, যে দুটো বাকি ছিল, পেন্ডিং ছিল। তোমরা যদি টেলিগ্রাম গ্রুপে না জয়েন করে থাকো, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। নিচে ডেসক্রিপশন বক্স এবং তোমাদের ফার্স্ট কমেন্টে দেখো সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্কগুলো দেখো দেওয়া আছে। এবং এই যে আমরা সিরিজ চালাচ্ছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, তারও কিন্তু একটা তোমাদের লিঙ্ক আছে, দেখতে পাবে একটা তোমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটাও দেওয়া আছে। এছাড়া অ্যাপের লিঙ্কও দেওয়া আছে, যেখানে গিয়ে তোমরা পেড কোর্স কিন্তু কিনতে পারবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু সমস্ত পিডিএফ দিয়ে দেওয়া হয়। তোমরা টেলিগ্রামে জয়েন করতে পারবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল আছে, সো টেলিগ্রামে তোমরা জয়েন করতে পারো। ওকে, থ্যাংক ইউ।